নমস্কার বন্ধুরা, আজকের গল্প স্টিফেন লিককের লেখা বড়লোকেরা কি সুখী। গোড়াতেই একটা কথা স্বীকার করে নেওয়া দরকার, কাহিনীটি আমি উপযুক্ত তথ্য ছাড়াই লিখছি। আমি কোনো বড়লোককে জানি না, কোনো বড়লোককে দেখিনি। বড়লোক বলতে আমি যে ধনীদের কথা বলছি তা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন ব্যাপারটা কি হয়েছে জানেন? যখনই আমার যাকে খুব বড়লোক মনে হয়েছে, যখনই মনে হয় এই একজন বড়লোক পেয়েছি, তখনই দেখি সে বলছে না আদৌ সে বড়লোক নয়, সে খুব গরিব। সে যা রোজগার করে তাতে সংসার চালাতে তার নাকি খুবই কষ্ট হয়। কি জানেন, আসলে তারা শুধু টাকার পেছনে ছুটছে। $10,000 কি করে সংসার চলে এটাই নাকি তারা বুঝে পায় না। আমি যতজনকে পরীক্ষা করে দেখেছি সবার ক্ষেত্রেই ওই একই ভুল করেছি। কোনো লোককে বাড়িতে 15টা চাকর রাখতে দেখে ভাবলাম এবার হয়তো একজন সত্যিকারের বড়লোকের সন্ধান পাওয়া গেছে। কথা বলতে গিয়ে দেখি ও বাবা, এও যে সেই একই কথা বলে। এক মহিলাকে লিমুনিজ গাড়ি চালিয়ে কয়েক মাইল দূরের এক শহর থেকে $50 দিয়ে একটি টুপি কিনে আনতে দেখে ভাবলুম মহিলা নিশ্চয়ই ধনী, কিন্তু কথা বলতে গিয়ে দেখি গরিব, একেবারে গরিব। তারা সব স্নায়বিক রোগে ভুগছে। হ্যাঁ, নিজেদের সম্পর্কে তারা এই কথাই বলে। তবে আমার মনে হয় ওরা সবাই নিপীড়িত, শোষিতও বলা যায়। এমন কোনো রঙ্গমঞ্চের বাক্স 8 জন সুবেশা হাসি ঝলমল নারী পুরুষকে দেখেও আমি বুঝতে পারি এরা সুখী নয়, এরা সবাই নিপীড়িত। তারা যে সেখান থেকে লিমুনিজ গাড়ি করে বাড়ি ফিরছে তা দেখেও আমার ধারণা কিন্তু বদলায় না। আমার এক বন্ধুর বছরে আয় $10,000। সেদিন সে বলেছিল জানো, এই কটা টাকায় বড়লোকের মতো চলাটা অসম্ভব ব্যাপার। আমার জানা আর একটি পরিবার যাদের বছরে আয় $20,000, তারাও একই কথা বলে। ওই অর্থে নাকি বড়লোকের সঙ্গে পাল্লা দেওয়ার প্রশ্নই ওঠে না। আমার একজন খুব শ্রদ্ধেয় শহরের বড় আইনজীবী, বছরে $50,000 আয়। তিনি আমায় খোলাখুলি বললেন, দেখো, যা আয় করি তাতে বড় মানুষই করা যায় না। তিনি বললেন, আমি যে খুব গরিব এই কথাটা স্বীকার করে নেওয়াই বোধহয় সবচেয়ে ভালো। ভদ্রলোক সেদিন বললেন, আজ তোমাকে খুবই সাদামাটা কিছু খাবার খাওয়াচ্ছি। সাদামাটা মানে একেবারেই ঘরোয়া রাতের খাবার। তা দেখলাম সেই সামান্য খাবার পরিবেশন করতে 3 জন পুরুষ আর 2 জন মহিলা হিমশিম খেয়ে যাচ্ছে। তারপরও ওই সামান্য খাবার খাওয়ানোর জন্য তিনি আমার কাছে ক্ষমা চেয়ে নিলেন। আমার যতদূর মনে পড়ে কার্নেগির সঙ্গে আমার দেখা হয়নি, কিন্তু আমি জানি যদি তাঁর সঙ্গে দেখা হতো তাহলে তিনিও বলতেন রকফেলারের মতো চলা তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। সন্দেহ নেই রকফেলারেরও ওই একই ধারণা। অন্যদিকে কোথাও না কোথাও নিশ্চয়ই বড়লোক আছে। আমি সব সময়ই তাদের আভাসটুকু মাত্র পেয়েছি। আমি যে ভবনে কাজ করি সেখানকারই এক জুনিয়র প্রায়ই আমার সঙ্গে গল্প করতে করতে বলে তার এক মামাতো ভাই আছে, খুব বড় লোক। লোকটি ইংল্যান্ডে ওয়েস্টার্ন রেলে কাজ করে। সে সপ্তাহে $10 রোজগার করে। তাকে নিয়ে যে কি করা হবে তা রেল কর্তৃপক্ষ নিজেও জানে না। একইভাবে যে মেয়েটি ধোবির কাজ করে সেও জানায় তার এক বড়লোক কাকা আছে যিনি উইনিপিগে নিজের বাড়িতেই থাকেন এবং তার 2 মেয়ে হাই স্কুলে পড়ে। তবে এসবই হচ্ছে কোনো বড়লোক সম্পর্কে শোনা কথা।
আর আমার বিষয় প্রতিবাদদের জন্য আমি তাদের টানতেও পারি না। তাই আমি যখন বড়লোকদের কথা বলি এবং তারা সত্যিই সুখী কিনা তা নিয়ে আলোচনা করি, তখন বোঝাই হচ্ছে আমি যাদের জানি বা দেখেছি তাদের নিয়েই বক্তব্যটা দাঁড় করাচ্ছি। সমস্ত দেখে শুনে আমি যা বুঝেছি তা হচ্ছে, বড়লোকেরা যে ধরনের কঠিন অবস্থা এবং ট্র্যাজেডির মধ্যে দিন কাটায় তা গরিব লোকেরা চিন্তাও করতে পারবে না। প্রথমত আমি দেখেছি বড়লোকেরা একটা চিরস্থায়ী অর্থ সংকটে ভোগে। যখন একদিনেই স্টার্লিংয়ের দাম 10 পয়েন্টে পড়ে যায়, তখনও গরিবরা দিব্যি ঘরে বসে আরামসে আড্ডা মারে। ব্যাপারটা নিয়ে আদৌ তাদের মাথা ঘামাতে হয় না। ঘাটতি বাণিজ্য যখন সারা দেশকে প্লাবিত করে, তখনও ভাবতে হয় ধনীদেরই। টেলিফোনের ভাষা যখন 100% বেড়ে যায়, তখনও গরিবরা ঘরে বসে হা হা করে হাসতে পারে। 10 শিলিংয়ের একটা টিকিট কিনে মৌজ করে সিনেমা দেখতে পারে। কিন্তু অর্থ সবসময়ই ধনীদের একটা না একটা ঝঞ্ঝাটের সঙ্গে জড়িয়ে রাখে। আমি একজনকে জানি, ধরুন তার নাম স্পাক। তা গত মাসে স্পাগের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থেকে $20,000 বাড়তি তোলা হয়ে গিয়েছিল। ক্লাবে ডিনার খেতে খেতে স্পাক আমাকে তার এই সংকটের কথা বলে এ জাতীয় অবস্থায় পড়ার জন্য দুঃখ প্রকাশ করে। সে বলে ব্যাপারটায় সে খুব বিব্রত বোধ করছে। সে স্পষ্টই জানায় ব্যাপারটা তার নজরে এনে ব্যাংক খুব ভালো কাজ করেনি। তার এই মনোবেদনার জন্য আমি তাকে সমবেদনা জানাতে পারতাম, কেননা সেই সময় আমিও ব্যাংক থেকে বাড়তি 20 সেন্ট তুলে বসে আছি। আমি বুঝতে পারি ব্যাংক যদি এভাবে ওভারড্রাফটের জন্য তাগাদা দিতে শুরু করে, তাহলে খুব শিগগিরই আমার পালা আসবে। স্পাক বলে, ব্যাংকের চিঠি পেয়ে সেদিন সকালেই আমার সেক্রেটারিকে টেলিফোন করে বললাম কিছু বন্ড বিক্রি করে দিতে। ভেবে দেখো কি বিচ্ছিরি ব্যাপার। গরিব লোকেদের কিন্তু কখনো এমন অবস্থায় পড়তে হয় না। হ্যাঁ, আমি তাদের দেনার দায়ে ঘরের সামান্য আসবাবপত্র বিক্রি করতে দেখেছি, কিন্তু বন্ড বিক্রি করার কথা ভাবাই যায় না। এর যে কত জ্বালা তা গরিবরা কল্পনাই করতে পারবে না। ওই স্পাগের সঙ্গে আমি সম্পদের নানা সমস্যা নিয়ে প্রায়ই আলোচনা করি। স্পাক নিজের চেষ্টাতেই এত অর্থ করেছে এবং সে প্রায়ই আমাকে বলে এই সম্পদ তার কাছে রীতিমতো বোঝা। সে বলে তার জীবন যখন সহজ সরল ছিল, যখন অত অর্থ ছিল না, আর তখন সে অনেক সুখী ছিল। তার সঙ্গে 9 কোর্স ডিনার খেতে খেতে যখন শুনি সে এর চেয়ে এক টুকরো সেদ্ধ পর্ন আর সামান্য শালগম বেশি পছন্দ করে, তখন আমি রোমাঞ্চই হই। সে বলে তার যদি উপায় থাকতো তাহলে কয়েক টুকরো রুটি আর সসেজ দিয়ে ডিনারটা সেরে ফেলতো। আমি অবশ্য বুঝে উঠতে পারলাম না সেটা করার পথে বাধাটা কোথায়। আমি প্রায়ই স্পাককে তার শ্যাম্পেনের গ্লাস এক পাশে সরিয়ে রাখতে দেখেছি। যদিও তার পাশেই ছড়িয়ে ছিটিয়ে থাকা শূন্য গ্লাসগুলো জড়ো করলে তখনই একটা ছোটোখাটো পাহাড় তৈরি হয়ে যায়। দেখেছি অপরিসীম ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে ওগুলোর দিকে। স্পাক বলে যায় তার মনে পড়ে তার বাবার খামারের পেছনে ছিল সরু একটি খাল। সেই খালের ধারে ঘাসের উপর শুয়ে থেকে সে পান করত। এই শ্যাম্পানের স্বাদ কখনোই তার মতো মনে হয় না। সব শুনে আমি অবশ্য বলতে পারতাম সে এই ক্লাবে ভুঁড়িটা ঠেকিয়ে শুয়ে পড়ুক আর 1 গামলা সোডার জল খেয়ে নিক, কিন্তু জানি কখনোই সে তা করবে না। আমি জানি যদি আদৌ সম্ভব হতো তাহলে আমার বন্ধু স্পাক তার সব সম্পদের বোঝা ফেলে দিয়ে হালকা হতো। তবু আমি বিষয়গুলি বোঝার চেষ্টা করি।
আমি সব সময়ই ভাবি সম্পদও ছেড়ে আসা যায়, সঙ্গে সঙ্গে বুঝি বাস্তবে তা কখনোই সম্ভব নয়। এ বোঝা একজনকে বয়ে বেড়াতেই হবে। একজনের যদি প্রচুর সম্পদ থাকে তাহলে সেটা সমাজসেবার একটা উপায় হয়ে দাঁড়ায়। বিশ্বের ভালো করার, কল্যাণ করার মাধ্যম হিসেবে দেখা যায় একে। দেখা যায় অন্যের জীবনকে আলো ঝলমল করে তোলার মাধ্যম হিসেবে। এক কথায় একে বলা যায় এক পবিত্র ট্রাস্ট। এই ব্যাপারটা নিয়ে স্পার্ক যে আমার সঙ্গে কত দিন কত দীর্ঘ আলোচনা করেছে তার কোনো ইয়ত্তা নেই। যে ওয়েটার তার সিগারেট ধরিয়ে দেবার জন্য নীল শিখা জ্বালাতে দরজার বাইরে ঠেসান দিয়ে ঘুমিয়ে থাকে, তার যে গাড়ি চালক ঠান্ডায় গাড়ির মধ্যে প্রায় জমে গিয়ে তারই জন্য অপেক্ষা করে, তাদের জীবনকে উজ্জ্বল করা যে তারই কর্তব্য, এইসব বিষয় নিয়েই স্পার্ক কত কী না বলে। যা বলছিলাম, স্পার্ক তার বিপুল সম্পত্তিকে একটা ট্রাস্ট হিসেবে মনে করে। আমি তাকে প্রায়ই বলি, আচ্ছা তুমি তোমার এসব বিষয় কোনো কলেজকে দিয়ে মুক্তি নিচ্ছ না কেন? উত্তরে স্পার্ক জানায়, ব্যাপারটা কি জানো, আমি ঠিক তোমাদের ওই কলেজম্যান নই, ওই ব্যাপার স্যাপার তেমন বুঝিও না। আমি বলি, কলেজের অধ্যাপকদের পেনশন আরও বাড়াবার দরকার আছে। এই তো কার্নেগি এবং অন্যান্যরা তাদের জন্যে যা করেছেন, তারপরেও হাজার হাজার বৃদ্ধ অধ্যাপক রয়েছেন যাঁরা দিনের পর দিন কাজ করেও নিজের জন্য প্রায় কিছুই পান না, এবং তাদের 85 বছরের আগে তাদের পাওয়ারও কিছু নেই। কিন্তু স্পার্ক বলে, অধ্যাপকরা হলেন জাতীয় বীর, দেশের গৌরব, তাঁদের কাজই তাঁদের পুরস্কার। মোটের উপর স্পার্কের সমস্যাটা খুবই জটিল। সে একেবারেই একা মানুষ, তাই তার সমস্যাটা একান্তই ব্যক্তিগত। কিন্তু ধনীদের বাড়িতে প্রতিটি মুহূর্তে যে নীরব বিয়োগান্ত নাটক অভিনীত হচ্ছে, তার কথা কোনো দিনই ভাগ্যবান গরিবরা জানে না, জানতে পারে না। সে ধরনের একটি দৃশ্য দেখছিলাম মাত্র কয়েক রাত আগে অ্যাশক্রাফট ফাউলারের বাড়িতে। সে রাতে তার বাড়িতে নেমন্তন্ন ছিল আমার। আমরা যখন যাচ্ছি সেই সময় শ্রীমতী ফাউলার ফিসফিসিয়েই বলে, মেজেজ কি কিছু বলেছে? ফাউলার খুব বিষণ্ণভাবে মাথা নেড়ে জানায়, না, এখনও সে কিছু বলেনি। আমি দেখলাম দুজন লোক যখন পরস্পরে ভালোবাসে তখন একে অন্যের সমস্যা যেমন সহানুভূতির সঙ্গে বুঝতে চেষ্টা করে, সেভাবে তারা দৃষ্টি বিনিময় করল। তারা আমার পুরনো বন্ধু, তাই আমার হৃদয়টা তাদের জন্য দরদে উথলে উঠল। মেজেজ তাদের খানসামা। প্রতিটি কোর্সের শেষেই সে যখন মদ ঢালছিল তখন তার দিকে তারা যেভাবে অপাঙ্গে তাকাচ্ছিল, তাতে বুঝলাম আমার বন্ধুরা কোনো বড় ধরনের সমস্যায় পড়েছে। কিছুক্ষণ বাদে শ্রীমতী ফাউলার আমাদের একা রেখে উঠে গেল। মদিরা পাত্র হাতে আমরা দুজন শুধু রইলাম। চেয়ারটাকে আরও কাছে টেনে নিয়ে আমি বললাম, প্রিয় ফাউলার, দেখো, আমি তোমাদের অনেক দিনের পুরনো বন্ধু। সেই বন্ধুত্বের দাবিতে যদি তোমাদের ঘরোয়া কোনো ব্যাপারে নাক গলিয়ে ফেলি, তার জন্য ক্ষমা করো। দেখো, আমার মনে হচ্ছে তুমি আর তোমার স্ত্রী কোনো বড় সমস্যায় পড়েছ। শোকের প্রতিমূর্তি ফাউলার শান্ত গলায় বলে, হ্যাঁ, ঠিক তাই, আমরা বড় সংকটে পড়েছি। দেখো, সমস্যাটা যদি আমাকে বলো, হয়তো তোমরা মনের দিক থেকে কিছুটা হালকা হতে পারবে। আচ্ছা, সমস্যাটা কি মেজেজকে নিয়ে? হ্যাঁ, মেজেজকে নিয়েই। এবার একটু নীরবতা। আমি জানি এক্ষুনি ফাউলারের মুখ থেকে কিছু নির্গত হবে, তাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতে থাকলাম তার কথা শোনার জন্য। নিজের সব আবেগকে অনেক কষ্টে দমন করে ফাউলার বলে, মেজেজ আমাদের ছেড়ে চলে যাচ্ছে।
ফাউলারের হাতটা নিজের হাতে তুলে নিয়ে বলি, খুবই খারাপ খবর। বলো, এটা কি সহ্য করা যায়? আমাদের কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও আমরা তার জন্য অনেক কিছু করার পরও ফ্রাঙ্কলিন গত শীতে আমাদের ছেড়ে চলে গেল। এবার যাচ্ছে মেজেজ। বলতে বলতে ফাউলার প্রায় ফুঁপিয়ে ওঠে। ফাউলার বলে যায়, মেজেজ অবশ্য সুনিশ্চিতভাবে এখনও আমাদের কিছু বলেনি, কিন্তু আমরা জানি ও আর কিছুতেই থাকবে না। ওর থাকার আর কোনো সম্ভাবনাই নেই। ও কি কিছু বলেছে? না, তেমন কিছু বলেনি। তবে কি জানো, এটা স্রেফ ভালো না লাগার ব্যাপার। মেজেজ আমাদের পছন্দ করে না। বলতে বলতে তার দুহাতের উপর মাথাটা রেখে ফাউলার চুপ করে যায়। একটু পরেই তার ড্রয়িং রুম থেকে নিঃশব্দেই আমি চলে গেলাম। কয়েকদিন পরে শুনলাম মেজেজ চলে গেছে। তারা হতাশা হয়েই তাকে ছেড়ে দিয়েছে। তারা এবার গ্র্যান্ড পালভার হোটেলের 10 কামরা আর 4 বাথরুমের ছোট সুইটটি নিয়ে শীতকালটা সেখানেই কাটাবে ঠিক করেছে। এসব সত্ত্বেও কেউ যেন ধনীদের সম্পর্কে এমন বিবর্ণ রঙের চিত্রটা না আঁকে। তাদের মধ্যে হৃদয় ভরা সুখও আছে। বিশেষ করে যেসব ধনীর সম্পূর্ণভাবেই সর্বশান্ত হবার দুর্লভ সৌভাগ্য রয়েছে, তাদের মধ্যেই আমি এই সুখের ছবি দেখেছি। তারা স্টক এক্সচেঞ্জ অথবা ব্যাংকিংয়ে কিংবা আরও কোথাও গণ্ডা গণ্ডা উপায়ে টাকা খাটিয়ে সর্বশান্ত হতে পারে। আসলে ব্যবসা লাটে তুলে দেওয়াটা খুব একটা কঠিন কাজ নয়। কখনো যদি কোনো ধনী সর্বশান্ত হয়, তাহলে আমি দেখেছি তারা যা চায় তাই পায়। খুব সম্প্রতি আমি আবার এই একই জিনিস দেখলাম। সেদিন আমি আমার এক বন্ধুর সঙ্গে হাঁটছিলাম। এমন সময় একজন সুবেশ যুবককে একটি সুন্দরী মহিলাকে নিয়ে মোটর চালিয়ে যেতে দেখলাম। তাদের দেখেই বন্ধুটি মাথার টুপিটি তুলে হাওয়ায় ভাসালো, এইভাবে যেন সে তাদের সুখ ও শুভেচ্ছা কামনা করল। গোটা গাড়িটি চোখের আড়াল হতেই বন্ধুটি বলে ওঠে, বেচারা এডওয়ার্ড ওভারজয়। কেন, কি হয়েছে ওর? কেন, তুমি শোনোনি? ও সর্বশান্ত হয়েছে, পুরোপুরি সর্বশান্ত, আর একটি সেন্টও নেই। কথাটা শুনে বেশ দুঃখ হলো। গভীর গলায় বললাম, তাহলে তো ওকে ওর ওই সুন্দর মোটর গাড়িটিও বিক্রি করে দিতে হবে। আমার বন্ধুটি মাথা নেড়ে বলে, না না, ও সেটা করবে না। আমার মনে হয় ওর স্ত্রী ওকে এটা বিক্রি করতে দেবে না। আমার বন্ধুটি ঠিক। ওভারজয় গাড়িটি বিক্রি করেনি, এমনকি তাদের এই বিরাট মর্মর প্রাসাদটিও তারা বিক্রি করেনি। আমার মনে হয় বাড়িটির প্রতি তাদের এমনই আসক্তি যে তারা এটি বিক্রি করতেই পারেনি। কিছু লোক ভেবেছিল অপেরা হাউসের বক্সটা এবার ছেড়ে দেবে, কিন্তু সঙ্গীতের প্রতি তাদের এমনই ভালোবাসা যে সেটাও তারা ছাড়ল না। ইতিমধ্যে চারিদিক রটে গেছে ওভারজয়রা পুরোপুরি সর্বশান্ত হয়েছে। তাদের আর একটি সেন্টও অবশিষ্ট নেই। এমনও কেউ কেউ বলল, তুমি এখন $10 ওভারজয়দের কিনে নিতে পারো। কিন্তু আমি দেখলাম এখনও তার পরনে যে কোটটা রয়েছে তারই দাম কম করে $500। সর্বশান্তর ব্যাখ্যা বোধহয় এরপর আর দিতে হবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।